একবার ভাবুন তো, এমন একটা সভ্যতা যেটা টিকে আছে পাক্কা ৫,০০০ বছর ধরে। আজকে আমরা ঠিক সেই চীনা সভ্যতার অবিশ্বাস্য গল্পটাই খুব সংক্ষেপে জেনে নেব। ৫,০০০ বছরের ইতিহাস মাত্র কয়েক মিনিটে? হ্যাঁ, কাজটা একটু কঠিন তো বটেই, কিন্তু অসম্ভব না। চলুন তাহলে শুরু করা যাক। আমরা এখন এই বিশাল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়গুলো এক এক করে দেখব। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে একদম সেই আদিকাল থেকে, যখন একটা নদীর তীরে জন্ম নিচ্ছিল এক বিশাল সভ্যতা। দেখুন, প্রায় সব বড় বড় সভ্যতার শুরু কিন্তু কোনো না কোনো নদীকে কেন্দ্র করে। চীনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তাদের প্রাণকেন্দ্র ছিল এই হুয়াংহে, মানে হলুদ নদী। এই উর্বর মাটিতেই হুয়াশিয়ার মতো আদিম গোষ্ঠীগুলো তাদের প্রথম বসতি গড়ে তুলেছিল। তো এই নদীর তীরেই আস্তে আস্তে গড়ে উঠতে শুরু করে চীনের প্রথম রাজবংশগুলো, যেমন ধরুন শিয়া রাজবংশ, যার কথা কিংবদন্তিতে পাওয়া যায়। তবে ঐতিহাসিকভাবে প্রথম প্রমাণিত সাম্রাজ্য কিন্তু ছিল শাং। তারা রেখে গেছে রহস্যময় অরাকল বোনস, যেগুলোর ওপর খোদাই করা ছিল চীনের একদম প্রথম দিকের অক্ষর। আরও ছিল ব্রোঞ্জের অসাধারণ সব জিনিস। আর হ্যাঁ, চীনের যে বিখ্যাত প্রতীক ড্রাগন, সেটাও কিন্তু এই সময়েই একটা পবিত্র জায়গা করে নেয়। আচ্ছা, এই যে রাজবংশগুলো আসছে আর যাচ্ছে, এদের এই উত্থান পতনটা হতো কিভাবে? এর পেছনে একটা দারুণ কনসেপ্ট ছিল, ম্যান্ডেট অফ হেভেন। মানে ব্যাপারটা খুব সহজ, স্বর্গ নাকি শুধু যোগ্য আর ভালো শাসককেই দেশ চালানোর অধিকার দেয়, আর যেই না কোনো রাজা অত্যাচারী হয়ে উঠলেন, অমনি সবাই ধরে নিত যে তিনি স্বর্গের আশীর্বাদ হারিয়ে ফেলেছেন, আর তখন তাকে ক্ষমতা থেকে সরানোটা একরকম বৈধই হয়ে যেত। তো সভ্যতার একটা ভিত্তি তো তৈরি হলো, কিন্তু এরপর এলো এমন একটা সময় যা বলা যায় চীনের আত্মাকে জন্ম দিয়েছিল, মানে তার দর্শনকে। এই যুগেই চীনের রাজনীতি আর পরিচয়ের আসল ভিতটা তৈরি হয়। এরপরেই আসলো চীনের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় ধরে চলা রাজবংশ জো। শুরুর দিকে তারা ম্যান্ডেট অফ হেভেনের ধারণাটাকে একদম পাকাপোক্ত করে ফেলেছিল, কিন্তু কয়েকশো বছর পর তাদের ক্ষমতা যখন কমতে শুরু করল, তখন পুরো দেশটা ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে গেল, আর শুরু হলো নিজেদের মধ্যে অবিরাম যুদ্ধ। কিন্তু মজার ব্যাপার হলো, এই চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে থেকেই জন্ম নিয়েছিল চীনের সেরা কিছু দার্শনিক চিন্তাভাবনা। এই যুদ্ধ আর হানাহানির মধ্যেই কিন্তু জন্ম নিয়েছিল চীনের দুটো প্রধান দর্শন। একদিকে ছিলেন কনফিউশিয়াস, যিনি শেখালেন সামাজিক শৃঙ্খলা, সম্মান আর কর্তব্যের কথা। আর ঠিক তার উল্টো দিকে লাওজি বললেন প্রকৃতির সাথে মিলেমিশে একটা সহজ সরল জীবনযাপনের কথা। এই দুটো একদম বিপরীতমুখী চিন্তাই কিন্তু আজ পর্যন্ত চীনা সংস্কৃতির একেবারে গভীরে রয়ে গেছে। তাহলে এই যে শত শত বছরের বিভেদ, এটা শেষ করল কে? উত্তরটা এক কথায়, চিন শি হুয়াং, চীনের প্রথম সম্রাট। তিনি শুধু যুদ্ধরত রাজ্যগুলোকে এক করলেন না, তিনি পুরো চীনকে এক সুতোয় বেঁধেছিলেন। কিভাবে? একই মুদ্রা, একই আইন আর একই লেখার পদ্ধতি চালু করে। তার বানানো টেরাকোটা আর্মির বিশালতা তো আজও মানুষকে অবাক করে দেয়। তবে তার শাসনের একটা অন্ধকার দিকও ছিল। ভিন্ন মতকে একদমই সহ্য করতে পারতেন না, আর তাই হাজার হাজার বই পুড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, চীন এক, আর এই স্থিতিশীলতা আসার ফলে শুরু হলো এক অবিশ্বাস্য স্বর্ণযুগ। এই সময়ে উদ্ভাবন আর সংস্কৃতি এমন এক লেভেলে পৌঁছেছিল যা পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। এই স্বর্ণযুগে দুটো রাজবংশ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমটা হল হান রাজবংশ। তাদের সময়ে তৈরি হয় বিখ্যাত সিল্ক রোড, যা দিয়ে পূর্ব আর পশ্চিম এক হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, কাগজের আবিষ্কারও কিন্তু তাদেরই করা। এরপর আসে তাং রাজবংশ। তাদের সময়ে চীন হয়ে উঠেছিল এক কসমোপলিটান কালচারের কেন্দ্র। তাদের রাজধানী চাংআন ছিল তখনকার পৃথিবীর অন্যতম সেরা আর আধুনিক একটা শহর। কিন্তু উদ্ভাবনের দিক থেকে আসল বিস্ফোরণটা ঘটেছিল সং রাজবংশের আমলে। একবার ভাবুন তো, গান পাউডার, কম্পাস আর চলমান টাইপ প্রিন্টিং, এই সবগুলোই তাদের আবিষ্কার, যে জিনিসগুলো পড়ে গিয়ে পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। শুধু তাই না, পৃথিবীর প্রথম কাগজের টাকাও কিন্তু তারাই চালু করেছিল। তো এই অসাধারণ সমৃদ্ধির পর চীনের ইতিহাসে আসে একটা নাটকীয় পরিবর্তন। এবার গল্পটা একটু অন্যরকম, বিদেশি শাসন আর বিশাল সব সমুদ্র অভিযানের। এবার চীনের সিংহাসনে বসল বাইরের শক্তি। চেঙ্গিস খানের নাতি কুবলাই খানের নেতৃত্বে মঙ্গোলরা চীন দখল করে নেয় আর প্রতিষ্ঠা করে ইউয়ান রাজবংশ। আর ঠিক এই সময় ইউরোপ থেকে আসেন বিখ্যাত পর্যটক মার্কো পোলো। তার লেখা ভ্রমণ কাহিনীর মাধ্যমেই কিন্তু পশ্চিমের মানুষ প্রথম চীনের এক জাদুকরী রূপ দেখতে পায়। মঙ্গলদের পর ক্ষমতায় আসে মিং রাজবংশ, আর তাদের গল্পটা বেশ অদ্ভুত। দুটো একদম উল্টো দিকের স্রোতের মতো।
একদিকে অ্যাডমিরাল ঝেং হের নেতৃত্বে চীনের বিশাল সব জাহাজ ভারত মহাসাগর পেরিয়ে আফ্রিকা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, আর অন্যদিকে ঠিক তার উল্টো পথে হেঁটে তারা বেইজিংয়ে তৈরি করল বিশাল ফরবিডেন সিটি, আর আস্তে আস্তে বাইরের দুনিয়া থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করল। এরপর চীনে এলো তাদের শেষ রাজবংশ ছিং। শুরুর দিকে তারা সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত বিস্তার করেছিল ঠিকই, কিন্তু এরপরই যেন একটা অন্ধকার সময় নেমে আসে। পশ্চিমা দেশগুলোর সাথে আফিম যুদ্ধের শোচনীয় হার আর দেশের ভেতরে তাইপিং আর বক্সার বিদ্রোহের মতো ভয়ঙ্কর সব সংঘাত তাদের ভিতটাই নাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ১৯১১ সালের এক বিপ্লব এসে চীনের হাজার হাজার বছরের রাজতন্ত্রের অধ্যায়ের ইতি টেনে দেয়। রাজতন্ত্রের যুগ তো শেষ হলো, কিন্তু চীনের গল্প এখানেই শেষ না, বরং এরপর শুরু হয় আধুনিক চীন হয়ে ওঠার এক রক্তাক্ত আর ভীষণই উত্তাল এক অধ্যায়। দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ আর সংঘাত, এর সবকিছুর পর ১৯৪৯ সালটা চীনের ইতিহাসে একটা নতুন মোড় নিয়ে আসে। এই বছরেই মাও জেদুং প্রতিষ্ঠা করেন পিপলস রিপাবলিক অফ চায়না, আর এর সাথে সাথেই চীন পা রাখে একটা সম্পূর্ণ নতুন যুগে। আধুনিক চীনের এই পথ চলার পেছনে মূল কারিগর বলা যায় দুজনকে। একদিকে মাও জেদং, যার গ্রেট লিপ ফরওয়ার্ড বা সাংস্কৃতিক বিপ্লবের মতো আদর্শবাদী পদক্ষেপগুলো চীনকে একেবারে নাড়িয়ে দিয়েছিল। তার মৃত্যুর পর আসেন দেং সিয়াওপিং। তার সংস্কার এবং উন্মুক্তকরণ নীতি চীনের অর্থনীতির দরজাটা পুরো বিশ্বের জন্য খুলে দেয়, আর আজকের বিশ্বশক্তি হয়ে ওঠার পথে চীনকে এগিয়ে নিয়ে যায়। তাহলে দেখুন, হলুদ নদীর তীর থেকে শুরু করে আজকের গ্লোবাল সুপার পাওয়ার, চীনের এই ৫,০০০ বছরের যাত্রাটা কিন্তু একটা মহাকাব্যের থেকে কম কিছু না। এর ইতিহাসটা হলো বারবার ভেঙে আবার নতুন করে নিজেকে গড়ার ইতিহাস, উদ্ভাবনের ইতিহাস আর অবিরাম পরিবর্তনের ইতিহাস। এখন একটাই প্রশ্ন থেকে যায়, উত্থান পতনের এতগুলো অধ্যায় পার করার পর চীনের এই মহাকাব্যের পরের পাতাটায় কি লেখা হবে?